হ্যালো আইএলটিএস ক্যান্ডিডেট, আজকে স্পিকিং পার্ট 1 নিয়ে আলোচনা করব এবং সাথে থাকবে রুলস, টিপস অ্যান্ড টেকনিক্স। আজকে আমরা জানবো কিভাবে 5টি টেকনিক ফলো করে স্পিকিং আনসারকে লম্বা করা যায়। সেই 5টি টেকনিক যদি আমরা একটু দেখি: প্রোভাইডিং রিজন, প্রোভাইডিং এক্সাম্পলস, প্রোভাইডিং ডিটেইল, টকিং অ্যাবাউট দ্য পাস্ট, দ্য ফিউচার এবং মেকিং স্পেকুলেশন। এই 5টি টেকনিক আমরা আমাদের স্পিকিং এ কিভাবে অ্যাপ্লাই করতে পারি, এই সবগুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করব। এবং এই 5টি টেকনিক যদি আপনি আপনার স্পিকিং এ অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আপনার স্পিকিং এ ভালো একটি ব্যান্ড স্কোর পাবেন। এবং প্রত্যেকটি টেকনিক নিয়ে কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করব এবং আমরা এক্সাম্পল দিব, যাতে করে আপনারা আপনাদের রিয়েল লাইফের স্পিকিং এ এই 5টি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। আমাদের ফার্স্ট টেকনিক হচ্ছে প্রোভাইডিং রিজন। প্রোভাইডিং এ রিজন ইজ এ গ্রেট ওয়ে টু মেক ইউর অ্যান্সার লঙ্গার অ্যান্ড মোর ডিটেইলড। এখানে আসলে বলা হচ্ছে যে আপনি যদি আপনার স্পিকিং এর সময় কারণ উল্লেখ করেন তখন কিন্তু আপনার অ্যান্সারটি দীর্ঘায়িত হবে বা লম্বা হবে এবং সেই সাথে একটু ডিটেইলসে হবে। কারণ আপনি তো আসলে যখন কারণ ব্যবহার করবেন তখন কিন্তু এক লাইনে অ্যান্সার দিতে পারবেন না। আমরা বাংলাতেও যখন আমরা কথা বলি এবং কোনো কারণ উল্লেখ করি তখন কিন্তু আমাদের যে কোনো ধরনের কথা 4 থেকে 5 লাইন বা আরো বেশি হয়, কারণ আমরা অনেকগুলো কারণ ব্যবহার করি যখন আমরা বাংলাতে বলি। তো ইংলিশেও কিন্তু এইভাবে 1-2টা কারণ যদি আপনি উল্লেখ করেন স্পিকিং এর সময় তখন কিন্তু আপনার অ্যান্সারটা সহসাই লম্বা হয়ে যাবে এবং একটু ডিটেইলডে হবে এবং আপনার সামনের এক্সামিনার কিন্তু আপনাকে ভালো একজন স্পিকার হিসেবে বোঝার চেষ্টা করবে এবং আপনি আপনার এক্সামিনার কাছে ভালো একজন স্পিকার হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন। যে ফ্রেজগুলো ব্যবহার করে আপনি রিজনগুলো দেবেন সেগুলো হচ্ছে বিকজ, as, the reason why, since and thanks to। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের ফ্রেজ আছে যেগুলো আপনি আসলে গুগলে যখন সার্চ করবেন তখন কিন্তু পেয়ে যাবেন। এখানে আসলে আমি 3 থেকে 4টি উল্লেখ করেছি। তারপরে আসলে আপনারা যদি চান তাহলে আমি এই ধরনের রিজন বা ফ্রেজগুলো নিয়ে শুধুমাত্র এই ফ্রেজগুলো নিয়ে আমি একটি ভিডিও বানাবো, যদি আপনারা আসলে কমেন্ট করে জানান আমাকে। এখন আমরা আসলে দুটি উদাহরণ দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি আপনার স্পিকিং এ এই ধরনের রিজনগুলো অ্যাপ্লাই করবেন। এখন আমরা দুটি কোয়েশ্চেন দেখব এবং সেই দুটি কোয়েশ্চেনের অ্যান্সারে কিভাবে রিজনগুলো অ্যাপ্লাই করছে সেগুলো দেখব। প্রথম কোয়েশ্চেনটি যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ প্রোগ্রাম ডু ইউ লাইক টু ওয়াচ অন টিভি। তুমি কোন ধরনের প্রোগ্রাম দেখতে ভালোবাসো টিভিতে। অ্যান্সারটা যদি আমরা একটু দেখি, মাই ফেভারিট টিভি প্রোগ্রামস আর ড্রামা সিন্স আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টু মাচ when I watch them. They are a little over dramatic at times, but that's part of the fun. এখানে বলেছে আমার পছন্দের টিভি প্রোগ্রাম হচ্ছে নাটক, যেহেতু এইসব দেখার সময় আমি তেমন বেশি ভাবি না এবং নাটকের অভিনয় শিল্পীরা মাঝে মাঝে একটু নাটকীয়তা বা ন্যাকামি বেশি করে, কিন্তু সেই অংশটা অনেক মজার। দেখুন এইখানে একটি ওয়ার্ড ব্যবহার করেছে সিন্স এবং এই সিন্স ওয়ার্ড দিয়ে বাক্যটির মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এই জিনিসটি শুধু স্পিকিং এর ক্ষেত্রেও নয়, রাইটিং এও এই ধরনের ফ্রেজ ব্যবহার করে আপনি ব্যান্ড স্কোর বাড়াতে পারবেন। আমরা আমাদের রিয়েল লাইফে যখন বলি যেহেতু, তখন কিন্তু অপরপক্ষে একটু নড়াচড়ে বসে যখন আমরা যেহেতু ওয়ার্ডটা ব্যবহার করি। ইংলিশ স্পিকিং এর ক্ষেত্রেও যখন বাক্যের মধ্যে সিন্স ব্যবহার করা হচ্ছে তখন কথার ফ্লোটা একটি ট্র্যাক থেকে অন্য একটি ট্র্যাকে চলে যায় এবং অপরপক্ষ ভালোভাবে শোনার চেষ্টা করে, এতে করে কথার মধ্যে ভিন্নতা পায় লিসেনার। এইভাবে রিজন দিয়ে আপনি স্পিকিং করলে আপনার রিয়েল এক্সামে এক্সামিনার আপনার কথা শুনতে আগ্রহী হবে। আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটি দেখি, ডু ইউ ইউজুয়ালি ওয়াচ ফিল্মস অ্যালোন অর উইথ আদার্স। এখানে আসলে বলা হয়েছে তুমি কি সাধারণত একা মুভি দেখো নাকি অন্য কারোর সাথে দেখো। অ্যান্সারটা যদি আমরা একটু দেখি, আই লাইক ওয়াচিং ফিল্মস উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস বিকজ আফটারওয়ার্ডস উই ক্যান টক অ্যাবাউট আওয়ার ফেভারিট পার্টস অ্যান্ড ফিগার আউট হোয়াট উই থিঙ্ক দ্য প্লট ওয়াজ অ্যাবাউট। এখানে বলেছে আমি আমার পরিবার ও বন্ধুদের সাথে মুভি দেখতে পছন্দ করি কারণ পরে আমরা আমাদের মুভির পছন্দের অংশ নিয়ে আলোচনা করি, মুভির প্লট নিয়ে কার কি ভাবনা সেটা আমরা বের করি। বিকজ আরো একটি ইউজেবল পপুলার ওয়ার্ড, এইখানে দেখুন বিকজ ওয়ার্ডটি ইউজ করে কথার ট্র্যাক চেঞ্জ করে দিয়েছে। বিকজ ইউজ করা মানে অপরপক্ষ আপনার কথা শোনার জন্য নড়াচড়ে বসবে। রিয়েল লাইফে কথার মধ্যে কারণ শব্দটি ইউজ করবেন, দেখবেন অপরপক্ষ আপনার দিকে গুরুত্ব দিয়ে তাকাবে। ইংলিশে এত সুন্দর কিছু ফ্রেজ আছে যা আপনি স্পিকিং এ ইউজ করলে আপনার ব্যান্ড স্কোর বেড়ে যাবে। আপনি ফ্রেজগুলো গুগলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যেগুলো আপনার স্পিকিং এ ইউজ করবেন। প্রোভাইডিং এক্সাম্পলস,
আমাদের 2 নম্বর টেকনিক। Another great way to make your answer longer to give an example এবং যে ফ্রেজগুলো আসলে দিয়ে আপনি আপনার স্পিকিংটা দীর্ঘায়িত করবেন সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টেক সামথিং ফর অ্যাজ অ্যান এক্সাম্পল। আমরা যদি কোয়েশ্চেন দুইটি দেখি এবং সেই দুইটি কোয়েশ্চেনের অ্যান্সারে আমরা কিভাবে এই এক্সাম্পলগুলো ব্যবহার করেছি সেগুলো যদি আমরা একটু দেখি। ডু ইউ লাইক টু কিপ ফিট? তুমি কি ফিট থাকতে পছন্দ করো? অ্যান্সারে বলা হয়েছে ইয়েস আই লাইক টু কিপ ফিট, I am keen on sports. আমি ফিট থাকতে পছন্দ করি এবং বলা হয়েছে আমি খেলাধুলা করতে অনেক আগ্রহী। সো এইখানে দেখুন একটি মজার বিষয় কি, যে কোয়েশ্চেনটি করা হয়েছে সেই কোয়েশ্চেনটির অ্যান্সার কিন্তু দেওয়া হয়ে গেছে প্রথম লাইনে, কিন্তু তারপরেও এইখানে একটি ট্রিক খাটানো হয়েছে। ফর ইনস্ট্যান্স ওয়ার্ডটি ব্যবহার করে এক লাইনের উত্তরকে 2 লাইনে রূপান্তর করা হয়েছে। দেখুন এখানে ফর ইনস্ট্যান্স আই প্লে বাস্কেটবল এভরি উইক অ্যান্ড ইউজ দ্য জিম whenever I have the chance. এখানে বলা হয়েছে আসলে যে আমি প্রতি সপ্তাহে বাস্কেটবল খেলি এবং জিমে যাই কেননা আমি যাতে চান্স পাই। এবং ফর ইনস্ট্যান্স দেওয়ার পরে এই ট্রিকটি ইউজ করার কারণ হচ্ছে একটু লম্বা অ্যান্সার দেওয়া যাচ্ছে যাতে করে এক্সামিনার আপনাকে একজন গুড স্পিকার ভাবে। এবং সেকেন্ড কোয়েশ্চেনটি যদি আমরা একটু দেখি, হাউ ডু ইউ লিসেন টু মিউজিক? তুমি আসলে কিভাবে মিউজিক শুনো? অ্যান্সারটি দেখুন প্রথম লাইনে দেওয়া হয়ে গেছে। আমরা যদি দেখি আই মোস্টলি লিসেন টু মিউজিক অন মাই ফোন উইথ হেডফোনস। আমি সচরাচর আমার ফোন থেকে মিউজিক শুনি হেডফোনের মাধ্যমে। সো শেষ আনসারটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, কিন্তু ফর এক্সাম্পল দিয়ে আরো একটু লাইনকে দীর্ঘায়িত করা হয়েছে। দেখুন ফর এক্সাম্পল দিয়ে বলেছে when I take the train I like to listen to something to pass the time. যখন আমি ট্রেনে ভ্রমণ করি তখন সময়টি যাওয়ার জন্য আমি গান শুনি বা যে কোনো ধরনের প্রোগ্রাম শুনি। সো এইভাবে কিন্তু আপনি আপনার রিয়েল এক্সামেও স্পিকিং করার সময় এই ধরনের এক্সাম্পল গুলো ব্যবহার করে আপনি আপনার স্পিকিংকে দীর্ঘায়িত করতে পারেন। এতে করে আপনার এক্সামিনার আপনাকে একজন গুড স্পিকার ভাববে এবং আপনি ফ্লুয়েন্টলি যদি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো একটি ব্যান্ড স্কোর পাওয়ার যোগ্যতা রাখবেন। প্রোভাইডিং ডিটেইল হচ্ছে আমাদের 3 নম্বর টেকনিক। Whenever you are asked descriptive questions, you can provide details in your speaking answers. Descriptive question মানে হচ্ছে বর্ণনাত্মক। আপনি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বর্ণনা দিয়ে বলছেন, মানে ডিটেইলসে একটু স্পিকিং অ্যান্সারটা বলা। আমাদের অবশ্যই ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কোনগুলো তা জানতে হবে। এখানে দেখুন কিছু ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের এক্সাম্পল দেওয়া হয়েছে এবং এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আপনি 3 থেকে 4 লাইনে দেবেন। আমরা যদি একটু এক্সাম্পল গুলো দেখি, টেল মি অ্যাবাউট ইউর হোম টাউন, টেল মি অ্যাবাউট দ্য কাইন্ড অফ অ্যাকোমোডেশন ইউ লিভ ইন, টেল মি অ্যাবাউট দ্য ফেভারিট শপ ইউ অফেন গো টু, হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক লাইক। এই যে 4 থেকে 5টি আমরা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন পড়লাম, এইখান থেকে আমরা একটি জাস্ট কোয়েশ্চেন আমরা অ্যান্সার দিব এবং শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিতে হয়। দেখুন আমরা একটি কোয়েশ্চেন বাছাই করেছি এখান থেকে, টেল মি অ্যাবাউট দ্য ফেভারিট শপ ইউ অফেন গো। সো প্রশ্নটার মানে হচ্ছে যে আপনি প্রায়শই যে আপনার পছন্দের দোকানটিতে যান সেই দোকান সম্পর্কে আপনি কিছু বলবেন। সো অ্যান্সারটা দেখুন, ইটস এ বুক শপ নিয়ার where I live. It's on the main street. Its decoration very innovative. I often go in there to browse and have a look through all the books they have. এখানে আসলে বলেছে যে এই বইয়ের দোকানটি আমি যেখানে থাকি তার কাছেই অবস্থিত। এটি একটি জনপ্রিয় এবং প্রধান জায়গা এবং এই দোকানের ডেকোরেশনটা খুবই সুন্দর এবং সেইখানে আমি প্রায়শই যাই এবং তাদের বইগুলো দেখি এবং তাদের কাছে সব ধরনের বইয়ের কালেকশন আছে, দেখি এবং পড়ি। এই ধরনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। সো আপনারা কিন্তু ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বুঝতে পারলেন আসলে কোনগুলো, এবং এই ধরনের কোয়েশ্চেন যখন করবে এক্সামিনার তখন আপনি এইভাবে 3 থেকে 4 লাইনে কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন। আমাদের 4 নম্বর টেকনিকটি হচ্ছে টকিং অ্যাবাউট দ্য পাস্ট দ্য ফিউচার। ইউজ দিস টেকনিক ইফ দ্য কোয়েশ্চেন ইজ আস্কিং অ্যাবাউট ইউর কারেন্ট সিচুয়েশন অর ইজ আস্কিং ইউ ইফ ইউ হ্যাভ ডান সামথিং বিফোর। মানে হচ্ছে এক্সামিনার যদি আপনাকে বর্তমানের
কোনো অবস্থান সম্পর্কে বা অতীতের কোনো কিছু নিয়ে বা ফিউচারের প্ল্যান নিয়ে কোয়েশ্চেন করে, তাহলে আপনি যেভাবে অ্যান্সার দিবেন, আমরা যদি এক্সাম্পলটা দেখি, হু ডু ইউ লিভ উইথ নাও, অ্যান্সার হচ্ছে আই লিভ উইথ মাই প্যারেন্টস। কিন্তু এই অ্যান্সারটি খুবই শর্ট অ্যান্সার, তো আমরা এইভাবে এক লাইনে অ্যান্সার দিব না, কারণ কোয়েশ্চেনটিতে বলা হয়েছে যে বর্তমানে তুমি কার সাথে থাকো, বাট আমার টেকনিকটি হচ্ছে আমি কিভাবে কোয়েশ্চেনটির অ্যান্সার দীর্ঘায়িত করব। সেই জন্য আমি কি করব, প্রথমে আমার বর্তমান পরিস্থিতি বলবো, তারপর আমার অতীতের কিছু কথা অ্যাড করে দিব, তাহলে কি হবে, আমার পুরো অ্যান্সারটি একটু দীর্ঘায়িত হবে, এতে করে আমার ব্যান্ড স্কোর বাড়ার সম্ভাবনা আছে। সো আমরা যদি অ্যান্সারটি দেখি, লং অ্যান্সারটা কিভাবে বলতে হবে, আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই ওল্ডার ব্রাদার নাও, বাট আই ইউজ টু লিভ উইথ মাই ইয়ঙ্গার ব্রাদার 3 years ago when we went to the same college. সো আমরা যদি একটু বাংলায় বোঝার চেষ্টা করি, এইখানে অ্যান্সারটা আমরা কি দিয়েছি, এখন আমি আমার বড় ভাই ও মা বাবাদের সাথে থাকি, কিন্তু 3 বছর আগে আমি আমার ছোট ভাইয়ের সাথে থাকতাম যখন আমরা কলেজে যেতাম। সো দেখুন কি সুন্দর করে আমরা কিন্তু বর্তমান এবং অতীত নিয়ে কথা বলে কোয়েশ্চেনের অ্যান্সারটিকে দীর্ঘায়িত করেছি। সো আপনি আপনার এক্সামেও কিন্তু রিয়েল এক্সামে স্পিকিং করার সময় এই ধরনের জিনিস করবেন, যাতে করে এক্সামিনার আপনাকে একজন গুড স্পিকার ভাবে। সো সেই জন্য কি করতে হবে, আপনার ঘরে বসে অনেক বেশি স্পিকিং করতে হবে, এবং স্পিকিং এর আমার মূল মন্ত্র যে ভিডিওটি আছে ওইটি দেখলে কিন্তু আপনি একটি ধারণা পাবেন কিভাবে স্পিকিং শুরু করতে হবে, কোন জায়গাগুলোতে আপনার কোন কোন জায়গা থেকে আপনি রিসোর্স গুলো পাবেন। মেকিং স্পেকুলেশন আমাদের 5 নাম্বার টেকনিক, এবং মেকিং স্পেকুলেশন মানে হচ্ছে জল্পনা করা বা ভাবনা চিন্তা করা। কিছু কোয়েশ্চেন আছে যেগুলো ভাবনা চিন্তার মধ্যে ফেলে দেয়, সেগুলোকে স্পেকুলেশন বলে। আমরা যদি এক্সাম্পলের এই কোয়েশ্চেনটি দেখি, ডু ইউ থিঙ্ক ইউ উইল এভার লিভ ইন অ্যানাদার কান্ট্রি, আপনি কি মনে করেন কখনো অন্য দেশে বাস করবেন? অ্যান্সারটা দেখুন, সচরাচর আমরা যেইভাবে দেই সেইভাবে কিন্তু দেওয়া হয়নি। এখানে দেখুন প্রথমেই একটি ওয়ার্ড ব্যবহার করেছে আই সাপোজ, মানে আমি মনে করি, ঠিক আছে। এই ওয়ার্ডটি দিয়ে কিন্তু কোয়েশ্চেনের একটি মোড় ঘুরিয়ে দিয়েছে এবং কথাটিকে আরো স্মুথ করা হয়েছে, অ্যান্সারটিকে আরো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আই সাপোজ, আমি মনে করি, কি মনে করি, আই উড বি হ্যাপি টু লিভ মাই কান্ট্রি, আমি এইখানে হ্যাপি আছি, আমার দেশে বাস করছি, এতে আমি হ্যাপি আছি। ইফ আই ওয়াজ অফার্ড এ কুল জব অ্যাব্রোড, বাট এইখানে একটি কিন্তু রেখে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যদি। দেখুন ইফ একটি ওয়ার্ড ব্যবহার করেছে কথার মধ্যে, ইফ আই ওয়াজ অফার্ড এ কুল জব অ্যাব্রোড, মানে যদি আমি বিদেশি কোনো সংস্থা থেকে কোনো একটি জবের অফার পাই, তাহলে আমি ওই দেশে যেতে পারি। তো দেখুন কি সুন্দর একটি অ্যান্সার দেওয়া হয়েছে, এতে করে আপনার সামনের প্রশ্নকর্তা অনেক বেশি ইমপ্রেস হবে। এবং এই ধরনের কোয়েশ্চেন যখন এক্সামিনার করবেন, তখনই আপনি কিন্তু এই ধরনের স্পেকুলেশনের নিয়মগুলো ফলো করবেন। যেমন আই সাপোজ এখানে ব্যবহার করেছে, আপনি ব্যবহার করতে পারেন আই থিঙ্ক, আই বিলিভ, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তারপর মধ্যখানে ইফ একটি কন্ডিশনাল ব্যবহার করবেন, করে আপনি আরেকটি লাইন দিয়ে কথার মোড় ঘুরিয়ে দিবেন। এতে করে আপনার যেমন কোয়েশ্চেনের অ্যান্সারটি দীর্ঘায়িত হবে, সেই সাথে আপনার অ্যান্সারটি আরো সুন্দরভাবে উপস্থাপিত হবে। এখানে কিছু রুলস আর রেগুলেশন আমি উল্লেখ করেছি, কারণ এটি আসলে বোঝার জিনিস আছে। যেমন আই সাপোজ মিনস দ্য কন্ডিশনাল টাইপ টু, দ্যাট মিনস হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে এখানে আমরা দেখুন আই সাপোজ ব্যবহার করে একটি লাইন বলেছি, তারপর মধ্যখানে ইফ যুক্ত করেছি। ইফকে আসলে কন্ডিশনাল বলা হয়, এবং এইটার একটি রুল আছে। এই রুলটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্ব প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল পাস্ট। আই সাপোজ কে আমরা কন্ডিশনাল টাইপ 2 বলছি, এবং ইফ ওয়ার্ডটি দিয়ে কিন্তু আমরা কন্ডিশনাল বোঝাই। সো এই ধরনের জিনিস কিন্তু আমরা রাইটিং এও কিন্তু ব্যবহার করতে পারি, এবং রাইটিং এ ব্যবহার করলে আপনার ব্যান্ড স্কোর কিন্তু বেড়ে যাবে। সো এই ধরনের জিনিস কিন্তু আপনি রাইটিং এও ব্যবহার করবেন। সো এগুলো কিন্তু আপনি হঠাৎ করেই ব্যবহার করতে পারবেন না, এই যে 5টি টেকনিকের কথা বলেছি, কারণ এগুলো আপনার বাসায় অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসের সময় এই 5টি টেকনিক আপনি ফলো করবেন, খাতায় নোট করে রাখবেন, এবং স্পিকিং এর সময় মনে করে করে আপনি ব্যবহার করবেন। এবং এটি একদিনে 2 দিনে হবে না, ডে বাই ডে ইমপ্রুভ হবে আপনার স্পিকিং। ডে বাই ডে এগুলো ব্যবহার করতে করতে আপনি একটি
বেস্ট পজিশনে যাবেন তখন আপনার কাছে এগুলো কঠিন মনে হবে না, তখন আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন এবং আপনি এইগুলো ব্যবহার করে ভালো একটি ব্যান্ড স্কোর পাবেন। এবং আমার প্রত্যেকটি ভিডিওতে আমি সব সময় বলি, আপনি যতক্ষণ পর্যন্ত না স্পিকিং এ ভালো মানে ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি রিয়েল এক্সামে রেজিস্ট্রেশন করবেন না, কারণ একটি এক্সামে অনেকগুলো টাকা কিন্তু পে করতে হয়। আর আমার মূলমন্ত্র ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি কিভাবে কি করতে হবে সবকিছুই কিন্তু উল্লেখ করা আছে ওই ভিডিওতে, আপনি ভালোভাবে জানতে পারবেন, আপনার একটি ধারণা হবে এবং আপনি সঠিকভাবে স্পিকিং এ আগাতে পারবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সাইন আউট করছি।